সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের চতুর্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে রয়েছে তৃতীয় পর্ব। 9 সোমবার সকালে ঘরের কাজ সেরে ওরা যে যার রোববারের পোশাক পরে নিল। মেরির নীল জামা, লরার লাল। চুল আঁচড়ে টাইট করে বেনি বেঁধে দিল মা ফিতে দিয়ে। দুজনের মাথাতেই রোদ ঠেকাবার টুপি। মা ওদেরকে শোয়ার ঘরে নিয়ে গিয়ে বাক্স থেকে বের করে দিল 3টে বই। মা নিজে ছোটবেলায় পড়েছে এই বই। আমার এই বইগুলো তোমাদের দুজনের হাতে তুলে দিলাম। আবেগে যেন একটু কাঁপছে মায়ের গলা। আমি জানি তোমরা এগুলো যত্ন করে রাখবে আর মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ মা, বলল ওরা। বই 3টে মেরির হাতে দিল মা। লরার হাতে দিল টিফিনের বাটি, অর্থাৎ দুপুরের লাঞ্চ। যাও, ভালো হয়ে থেকো। দরজায় দাঁড়িয়ে ওদের বিদায় দিল মা আর ক্যারি। জ্যাক চলল ওদের পাশে পাশে। এই সাত সকালে ওদেরকে জামা কাপড় পরে বেরোতে দেখে কেমন যেন হকচকিয়ে গিয়েছে ও। বাবার ওয়াগনের চাকার দাগ যে পর্যন্ত গিয়েছে ততদূর লড়ার পিছু পিছু এলো সে। কিন্তু ওরা যখন খাল পেরোবার উপক্রম করছে তখন বসে পড়ে কোক্কি উঠল কাতর কণ্ঠে। ওদের সঙ্গে যাবে নাকি বাড়ি পাহারা দেবে, কি করবে বুঝতে পারছে না বেচারা। ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলো লরা যে এখন ওর ফিরে যাওয়া উচিত। মাথায় হাত বুলিয়ে দিল। উৎকণ্ঠায় কুঁচকে যাওয়া নাক চোখ সমান করে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ও বসেই থাকলো পারে। ওর প্রবল আপত্তি ঠেলে যখন খাল পার হয়ে চলেই যাচ্ছে লরা আর মেরি, তখন ওর আর কিছুই করবার নেই। কিন্তু যত দূর দেখা যায় দেখবেও যেন ওদের কোনো বিপদ আপদ না হয়। এক হাঁটু জল, খুব সাবধানে পা ফেলছে ওরা যাতে জামা ভিজে না যায়। নীল রঙের একটা বক ওদেরকে কাছে আসতে দেখে লম্বা ল্যাগ ব্যাগে ঠ্যাং ঝুলিয়ে উড়াল দিল, সরে গিয়ে বসলো দূরে। খাল পেরিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটলো ওরা পা শুকাবার জন্যে, নইলে ধুলো লেগে নোংরা দেখাবে পা। থেমে দাঁড়িয়ে পিছন ফিরে চাইল লরা। বিশাল তৃণভূমির মাঝখানে ছোট্ট দেখাচ্ছে বাড়িটা। মা আর ক্যারি অনেকক্ষণই ভিতরে চলে গিয়েছে। শুধু জ্যাক এখনো পাড়ে বসে তাকিয়ে রয়েছে ওদের দিকে। চুপচাপ হেঁটে চলেছে মেরি আর লরা। ঘাসের ডগায় চিকচিক করছে শিশির বিন্দু। লার্ক পাখি ডাকছে মনের আনন্দে। স্নাইপগুলো সরু লম্বা পা ফেলে হাঁটছে জলের ধারে। প্রেরি মুরগি ডাকছে কাছেই, কিন্তু দেখা যাচ্ছে না ওদের। তবে বাচ্চাগুলো মাঝে মাঝে উকি দিচ্ছে ঘাসের ফাঁক দিয়ে। খরগোশগুলো হঠাৎ বেরিয়ে এসে থমকে দাঁড়াচ্ছে, কান খাড়া করে দু হাতে নাক চুল করছে, চোখ গোল করে দেখছে ওদের। বাবা বলে দিয়েছে এই পায়ে চলা পথ ধরে 2.5 মাইল গেলে পৌঁছে যাবে ওরা শহরে। বিশাল আকাশের নিচে ঘাসে ছাওয়া প্রেয়ারি প্রান্তর, মাঝখান দিয়ে সরু একটা পথ তৈরি হয়েছে বাবার ওয়াগন চলাচলের ফলে। আহ লরা, মার অনুকরণে বলল মেরি, টুপিটা মাথায় দাও, নইলে ইন্ডিয়ানদের মতো তামাটে হয়ে যাবে। কি বলবে তখন শহরের মেয়েরা? যা খুশি বলুকগে, আমি পরোয়া করি না, ঘোষণা করল লরা। ঠিকই পরোয়া করো, মুখে মুখে বাহাদুরি। না, পরোয়া করি না। হ্যাঁ করো। না, করি না। আমারই মতো তুমিও আসলে ভয় পাচ্ছ শহরে যেতে। জবাব দিল না লরা। একটু পরেই গলার সঙ্গে ফিতে দিয়ে বাঁধা সানবনেরটা মাথায় দিল। তারপর কিছুক্ষণ চুপচাপ হাঁটল ওরা। ভাগ্যিস আমরা দুজন। একটু পরে আবার বলল মেরি, একা হলে কি যে বিচ্ছিরি হতো। হাঁটতে হাঁটতে একসময় শহর দেখা গেল। কাঠের ঘর বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। রাস্তাটা ঢালু হয়ে নিচে নামলে সব অদৃশ্য হয়ে যায়। আবার যখন উপরে ওঠে তখন আগের চেয়ে বড় দেখায় সব কিছু। স্টোভ পাইপ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শহরের রাস্তায় অসম্ভব ধুলো। ছোট্ট একটা বাড়ির পাশ দিয়ে এগোলে একটা স্টোর, তারপর কামারের দোকান।
জোরে সোরে কাজ চলছে ওখানে। তারপর একটা বাড়ির পিছন দিক, সেটা পেরোলেই সামনে আরেক রাস্তা। উফ, কত বাড়ি আর কত রাস্তা, কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। এমন সময় ছেলে মেয়েদের হই হল্লার আওয়াজ এলো। ওই তো ওই দিকে, ডাকলো মেরি। বাবা বলেছিল বাচ্চাদের চেঁচামেচি শোনা যাবে। ঘুরে এক ছুটে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করলো লড়ার। ধীর পায়ে এগিয়ে গেল ওরা শব্দ লক্ষ্য করে। দুটো স্টোর আর একটা কাঠের দোকান পেরিয়েই দেখতে পেল ওরা স্কুল হাউসটা। ধুলো ভরা রাস্তাটা শেষ হয়ে যাওয়ার পর ঘাসের উপর দিয়ে আরও কিছু দূর যেতে হবে। একদল ছেলে মেয়ে খেলা করছে সামনের মাঠে। এগিয়ে গেল লড়া, পিছন পিছন আসছে মেরি। ওরা কাছে যেতেই থেমে গেল হইচই। সবাই ঘাড় ফিরিয়ে দেখছে ওদের। এত মানুষ তাকিয়ে রয়েছে দেখে একটু হকচকিয়ে গেল লড়া। কিছু না ভেবেই টিফিন বক্সটা দুলিয়ে বলে উঠল, দূর থেকে তোমাদের চেঁচামেচি শুনে মনে হচ্ছিল এক ঝাঁক প্রেয়ারি মুরগির বাচ্চা ঝগড়া করছে। কথা শুনে অবাক হয়ে গেল ওরা, কিন্তু লড়া নিজেই অবাক হয়েছে ওদের চেয়ে অনেক বেশি। মুখ ফসকে এমন একটা কথা বেরিয়ে যাওয়ায় খুবই লজ্জা পেয়েছে। মেয়ের চমকে গিয়ে চেঁচিয়ে বলল, হেই লড়া, চুপ। এবার ওদের মধ্যে থেকে লাল চুলের একটা ছেলে চেঁচিয়ে উঠল, আর তোমরা হলে স্নাইপ, লম্বা ঠ্যাঙা স্নাইপ। লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো লড়ার। মনে হলো চট করে বসে পড়ে লুকোয় পা দুটো। ওদের জামা শহরের মেয়েদের জামা থেকে বেশ অনেকটা ছোট। প্লাম ক্রিকে আসার বেশ কয়েকদিন আগেই মা বলেছিল ওদের জামাগুলো ছোট হয়ে গিয়েছে। পরিষ্কার বুঝতে পারল লড়া, ঠিকই বলেছে ছেলেটা, স্নাইপের পায়ের মতোই দেখাচ্ছে ওদের পা। সব ছেলেরা আঙুল তুলে দেখাচ্ছে আর তার সাথে চেঁচাচ্ছে, স্নাইপ স্নাইপ। কিন্তু একটা মেয়ে হঠাৎ ঠেলা ধাক্কা দিতে শুরু করলো ছেলেদের। এই চুপ, বড় বেশি গোলমাল শুরু করেছো তোমরা। এই স্যান্ডি, একদম চুপ। এই মেয়েটার মাথাতেও লাল চুল। লড়ার দিকে এগিয়ে সে নিজের পরিচয় দিল মেয়েটা। আমার নাম ক্রিস্টি কেনেডি, আর ওই পাঁজি ছেলেটা আমার ভাই স্যান্ডি। ও কিন্তু খারাপ ছেলে না, তোমাদের সঙ্গে দুষ্টুমি করে ফেলেছে। ভয়ানক দুষ্ট কি না, তোমরা মনে কিছু করো না। হ্যাঁ, কি নাম তোমার? মেয়েটার চোখ ঘন নীল, এতই ঘন যে কালো দেখায়। গালে ফুটকি ফুটকি দাগ, চুলগুলো শক্ত করে বেনি পাকানো, মাথা সানবোনেট পিছনে দিকে ঝুলছে। ওই মেয়েটা তোমার বোন? লড়া চেয়ে দেখল কয়েকটা বড় মেয়ে ঘিরে ধরেছে মেরিকে, গল্প করছে ওরা। ওর সঙ্গে কথা বলছে। ওরা আমার বোন। বড়জনের নাম নেটি, আর ওই কালো চুল যার ও হচ্ছে ক্যাসি। তারপরের জন ভাই ডোনাল্ড, সর্বশেষে আমি আর স্যান্ডি। তোমরা কয় ভাই বোন? 3, বলল লড়া। আমি লড়া, ওর নাম মেরি, সবার ছোট বোন ক্যারি। ওর চুলও সোনালি। আমাদের না একটা বুলডগ আছে, ওর নাম জ্যাক। প্লাম ক্রিকের ধারে আমাদের বাড়ি। তোমরা কোথায় থাকো? ও, উনি কি তোমাদের বাবা? ওই যে দুটো সুন্দর বাদামি রঙের ঘোড়া যার ওয়াগন টানে, দুটোরই লেজ আর কেশর কালো। হ্যাঁ, বলল লড়া। ওদের নাম স্যাম আর ডেভিড। তুমি চেনো? উনি তো আমাদের বাড়ির সামনে দিয়েই শহরে আসেন। তার মানে তোমরাও আজ এসেছো ওই পথে। বিডল দ্য স্টোর বা পোস্ট অফিস পাওয়ার আগে কামারদের দোকানেরও আগে যে বাড়িটা, সেটা আমাদের। মিস ইভা বিডল তো আমাদের টিচার। আর ওই যে মেয়েটা আসছে, ওর নাম নেলি ওলসন। নেলি ওলসন মেয়েটা দেখতে ভারী সুন্দর। হলুদ কোঁকড়া চুল বিছিয়ে রয়েছে গোটা পিঠ জুড়ে। চওড়া নীল রিবন দিয়ে চুলগুলো ঘাড়ের কাছে বাঁধা। নীল ফুল তোলা দামি সাদা কাপড়ের ড্রেস, পায়ে সুতো। লড়া আর মেয়ের দিকে তাকিয়ে দেখল, তারপর নাকটা কুচকে বলে উঠল, গ্রাম থেকে উঠে এসেছে, একেবারে গাইয়া। কেউ কিছু বলার আগেই বেল বেজে উঠল। স্কুল হাউসের দোরগোড়ায় দাঁড়িয়ে তরুণী এক মহিলা বেল বাজিয়ে ডাকছেন সবাইকে। ছেলেমেয়েরা সবাই তাকে পাশ কাটিয়ে ঢুকে যাচ্ছে স্কুলের ভিতর।
মহিলা খুবই সুন্দর, হাসিটাও খুব মিষ্টি। লরার কাঁধে হাত রেখে বললেন, তুমি আজই নতুন এলে তাই না? হ্যাঁ ম্যাডাম, বলল লরা। আর এই নিশ্চয়ই তোমার বোন, বলে মেরির দিকে চেয়ে হাসলেন। হ্যাঁ ম্যাম, বলল মেরি। তাহলে এসো আমার সঙ্গে, তোমাদের নাম তুলে নি খাতায়। টিচারের সঙ্গে গিয়ে নাম, পিতার নাম, বয়স, ঠিকানা সব বলতে হলো ওদের। ওরা কে কোন ক্লাসের উপযুক্ত বুঝে নিলেন টিচার। তারপর লরাকে বললেন, তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। মেয়ের দিকে ফিরে বললেন, আর তুমি শুরু করবে একটু উপরের ক্লাস থেকে। স্লেট এনেছো তোমরা? স্লেট নেই শুনে বললেন, কিন্তু স্লেট তো লাগবে, নইলে লেখা শিখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আমারটা ধার দিচ্ছি, কাল দুজন দুটো স্লেট নিয়ে আসবে, কেমন? শুরু হলো ক্লাস। টিচারকে অবাক করে দিল লরা টিফিনের আগেই CAT ক্যাট, PAT প্যাট শিখে ফেলে। এবার তিনি শিখতে দিলেন RAT র্যাট, MAT ম্যাট। খুব অল্প সময়ের মধ্যে শিখে গেল এগুলো। স্পেলিং বুকের প্রথম সারির সবকটা শব্দ এখনও পড়তে পারে গড় গড় করে। দুপুরে ছাত্র ছাত্রী, টিচার সবাই বাড়ি চলে গেল ডিনার খেতে। লরা আর মেরি বাইরে নির্জন স্কুল হাউসের ছায়ায় ঘাসের উপর বসে গল্প করতে করতে খেয়ে নিল ওদের টিফিনে দেওয়া রুটি। খুব ভালো লাগছে আমার, বলল মেরি। আমারও, বলল লরা। তবে হেঁটে আসতে পা ব্যথা হয়ে যায়। আর ওই নেলি মেয়েটাকে আমার একটুও পছন্দ হয়নি, যে আমাদের গাইয়া বলেছে। আমরা তো গাইয়াই, বলল মেরি। বললে রাগ করার কি আছে? বুঝলাম, কিন্তু ও নাকটা না সিটকালেও পারত, মন্তব্য করল লরা। দশ। খালের ধারে অপেক্ষা করছিল জ্যাক ওদের জন্যে। ওরা ফিরে আসায় কি যে খুশি হলো, নিচে কুদে যতভাবে সম্ভব আনন্দ প্রকাশ করল সে। তারপর লরা কোলে চড়ে ওর গালটা একটু চেটে দিল। রাত্রে খেতে বসে স্কুলের সব কথা বলল ওরা বাবা মাকে। টিচারের স্লেট নিয়ে লেখার কথা শুনে মাথা নাড়ল বাবা। একটা স্লেটের জন্য কারোর কাছে বাধিত থাকা তার মোটেই পছন্দ নয়। পরদিন সকালে বেহালার বাক্স থেকে টাকা পয়সা বের করে গুনল বাবা। তার থেকে একটা রূপালী মুদ্রা বের করে মেরির হাতে দিল স্লেট কেনার জন্যে। প্রচুর মাছ আছে খালি, বলল বাবা। ফসল তোলার আগ পর্যন্ত ঠিকই চালিয়ে নিতে পারবো আমরা। চিন্তা কিসের, আলু উঠবে শীঘ্রই, বলল মা। পয়সাটা রুমালে বেঁধে মেরির পকেটের ভিতর দিকে ওটা লাগিয়ে দিল মা, যাতে হারিয়ে না যায়। সারাটা পথ পকেটটা খামচে ধরে হাঁটল মেরি সাবধানে। শহরে পৌঁছে ধুলো ভরা রাস্তা পার হয়ে মিস্টার ওলসনের স্টোরের ধাপ ডিঙে দোকানে ঢুকলো ওরা। ওই দোকান থেকে স্লেট কিনতে বলেছে বাবা। হরেক রকম জিনিসের ঠাসাঠাসি হয়ে আছে দোকানটা। লাঙল, কোদাল, বেলচা থেকে নিয়ে লজেন্স, চকলেট সব আছে। হাঁ করে চারদিকে দেখছে লরা। এমনই সময় হঠাৎ পিছনের দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকলো নেলি আর তার ছোট ভাই উইলি। লরা আর মেরিকে দেখে নাক সিটকালো নেলি, আর উইলি চেঁচিয়ে উঠল, লম্বা ঠ্যাঙা স্নাইপ, ইয়া! এই উইলি, চুপ করো, ধমক দিলেন মিস্টার ওলসন। কিন্তু কে শুনে কার কথা? উইলি বলতেই থাকলো, স্নাইপ স্নাইপ। মেরি আর লরাকে পাশ কাটিয়ে এগিয়ে এলো নেলি। একটা বালতি থেকে এক মুঠো ক্যান্ডি তুলে নিল। দেখা দেখি উইলো আরেক বালতি থেকে মুঠো করে নিল ক্যান্ডি। তারপর দুজনে একটার পর একটা পুড়তে শুরু করলো মুখে। মেরি আর লরার সামনে দাঁড়িয়ে গপাগপ খাচ্ছে, কিন্তু একটাও সাজছে না ওদের। নেলি, উইলিকে নিয়ে যাও তো এখান থেকে, বললেন মিস্টার ওলসন। বিরক্তির চরম সীমায় পৌঁছে গিয়েছেন কথা শুনে মনে হলো তার। দরজার কাছে চলে গেল ওরা, কিন্তু পেরিয়ে যাচ্ছে না।
দেখতে চায় ওরা দুজনে কি কেনে। মেরি পয়সা বের করে দিল। একটা স্লেট কাপড় দিয়ে মুছে মেরির হাতে ধরিয়ে দিলেন মিস্টার ওলসন। তারপর বললেন, পেন্সিল একটা দরকার হবে তোমাদের, এই যে ধরো, 1 পেনি দাম। নেলি দরজার কাছ থেকে বলে উঠল, থাকলে তো, আর একটা পয়সাও নেই ওদের কাছে। ঠিক আছে, নিয়ে যাও, তোমার বাবাকে বলবে আবার শহরে এলে যেন 1 পেনি শোধ করে দেন। পেন্সিলটা এগিয়ে দিলেন মিস্টার ওলসন। না, সাফ মানা করে দিল মেরি। আপনাকে ধন্যবাদ বলেই ঘুরে হাঁটা ধরল। লড়াও চলল ওর পিছন পিছন। দরজার কাছে গিয়ে নেলির দিকে তাকালো একবার লড়া। জিভ বের করে ভেঙালো ওকে নেলি। ক্যান্ডি লেগে লাল আর সবুজ হয়েছে ওর জিভটা। আশ্চর্য, বলল মেরি বাইরে বেরিয়ে। আমি কোনো দিনও এতটা নীচ হতে পারবো না। মনে মনে লড়া বলল, আমি পারব, খালি যদি বাবা মা বাধা না দিত, তাহলে ওর চেয়ে অনেক নীচ হয়ে দেখাতে পারতাম আমি ওকে। সুন্দর মসৃণ স্লেটটায় হাত বুলিয়ে দেখল ওরা। চমৎকার স্লেট, কিন্তু একটা পেন্সিল না হলেই নয়। বাবার অনেক খরচ হয়ে গিয়েছে, তার কাছে আর চাইতে ইচ্ছে হলো না ওদের। কি করা যায় ভাবতে ভাবতেই লড়ার মনে পড়ে গেল ওদের দুজনেই কাছেই একটা করে ক্রিসমাস পেনি আছে। ইন্ডিয়ানদের এলাকায় যখন ছিল তখন পেয়েছিল বড়দিনে। ঠিক হলো মেরির পেনি দিয়েই একটা স্লেট পেন্সিল কেনা হবে, আর লড়ার পেনিটার অর্ধেক মালিক হবে মেরি। পরদিনই একটা পেন্সিল কিনে নিল ওরা, কিন্তু ওলসনদের দোকানে আর গেল না, মিস্টার বিডলের দোকান থেকে কিনল সেটা। 3 দিন আরও বেশি ভালো লাগছে ওদের স্কুলটা। পড়া, লেখা, অঙ্ক সব কিছুতেই নতুন কিছু শেখার আনন্দ। একটা দিনও কামাই গেল না ওদের। সপ্তাহের পর সপ্তাহ রোদ, হাওয়া, তুফান তুচ্ছ করে নিয়মিত গেল ওরা স্কুলে। ফলে শিখছেও দ্রুত, তার উপর জুটে গিয়েছে বেশ কিছু প্রিয় বান্ধবী। বিরতির সময়টা ওদের সঙ্গে ছুটে বেরিয়ে যায় লড়া। মাঠে ময়দানে দৌড়ে প্রেয়ারির নানা জাতের পাখি দেখে আর ফুল তোলে। তাছাড়া খেলাধুলো তো আছেই। স্কুল হাউসের একধারে ছেলেরা খেলে, অন্য ধারে খেলে মেয়েরা। মেয়ের খেলা ভালো লাগে না, ও কয়েকটা বড় মেয়ের সঙ্গে সিঁড়িতে বসে গল্প করে। প্রতিদিনই ওরা রিং অ্যারাউন্ড দ্য রোজি খেলাটা খেলে, কারণ রোজই নেলি ওই খেলাই খেলতে চায়। এক খেলা রোজ খেলতে খেলতে বিরক্তি হয়ে উঠেছে সবাই। কেউ ওকে ঘাঁটাতে চায় না, তাই খেলে একই খেলা। হঠাৎ একদিন নেলি কিছু বলার আগেই লড়া বলে ফেলল, এসো আজ আঙ্কেল জন খেলি। খুশিতে লাফিয়ে উঠল সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এসো। হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠল ওরা। কিন্তু হঠাৎ লাফিয়ে এসে 2 হাতে লড়ার চুল চেপে ধরে এক টানে ওকে মাটিতে ফেলে দিল নেলি। না, খবরদার! তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার দিল নেলি। আমি রিং অ্যারাউন্ড দ্য রোজেই খেলতে চাই। এক লাফে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে নেরিকে চর কষাতে যাচ্ছিল লড়া, কিন্তু বাবার কথা মনে আসতেই ঠিক সময় মতো সামলে নিল। কারো গায়ে হাত তুলতে বারণ করেছিল বাবা সেই ছোট্টবেলায় উইসকনসিনের জঙ্গলে থাকতে। এসো লড়া, বলে ওর হাত ধরল ক্রিস্টি। চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কিছু ভালো মতো দেখতে পারছে না, কিন্তু সামলে নিল লড়া নিজেকে। নেলিকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো ওরা সবাই। তার কথাই থাকছে দেখে গর্বের হাসি ফুটে উঠল নেলির মুখে। ঘাড় বাঁকিয়ে তাকালো লড়ার দিকে। বলতে শুরু করলো ক্রিস্টি। সবাই যোগ দিল তার সঙ্গে। আঙ্কেল জন তো শয্যাশায়ী, কি পাঠাবো তার জন্যে? না না, চেঁচিয়ে উঠল নেলি, রিং অ্যারাউন্ড দ্য রোজি, তা নইলে আমি খেলবো না, চললাম আমি। চক্র ভেঙে বেরিয়ে গেল, কিন্তু কেউ ওকে ফিরিয়ে আনার চেষ্টা মাত্র করল না। ঠিক আছে, এবার তুমি মাঝখানে দাঁড়াও মড, বলল ক্রিস্টি। শুরু হলো, আঙ্কেল জন তো শয্যাশায়ী, কি পাঠাবো তার জন্যে? 1 টুকরো পাই, 1 খণ্ড কেক, একটা আপেল আর ছোট্ট একটা পিঠে।
কিসে করে পাঠাই বলো? কেন, সোনার একটা পিরিচে। কাকে দিয়ে পাঠাই বলো? কেন, গভর্নরের মেয়েকে দিয়ে। তাকে যদি বাড়িতে না পাই, কাকে দিয়ে পাঠাই? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, কেন, লরা ইঙ্গলসকে দিয়ে। লরা রিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়াতেই ওকে ঘিরে শুরু হয়ে গেল নাচ। টিচারের ঘন্টা না বাজানো পর্যন্ত চলল খেলা। ক্লাসরুমে বসে নেলি কেঁদে কাটালো ওই সময়টা। ঘোষণা করে দিল জীবনে আর কখনো কথা বলবে না লরা আর ক্রিস্টির সঙ্গে। কিন্তু পরের সপ্তাহে স্কুলের সব মেয়েকে দাওয়াত করলো সে তার বাড়িতে শনিবার বিকেলের এক পার্টিতে। ক্রিস্টি আর লরাকে বলল বিশেষভাবে। 11 লরা বা মেরি কখনো কোনো পার্টিতে যায়নি, তাই বুঝতে পারছে না কি ঘটবে ওখানে। মা বলল, কিছুই না, বন্ধুবান্ধব কজন মিলে একটু মজা করবে। শনিবার সেজে গুজে রওনা হলো দুই বোন। মা বলল ওদেরকে ফুটফুটে সুন্দর লাগছে, আরও বলে দিল চুলের ফিতে যেন হারিয়ে না আসে, আর শিষ্টাচার যেন ভুলে না যায়। শহরে পৌঁছে ক্যাসি আর ক্রিস্টির জন্য একটু অপেক্ষা করে ওদের নিয়ে চলে গেল ওরা। মিস্টার নেলসনের দোকানে পৌঁছতেই তিনি পিছনের দরজা দেখিয়ে দিলেন ভেতরে যাওয়ার জন্যে। ভেতরে ঢুকেই তাজ্জব হয়ে গেল লরা। দামি আসবাব দিয়ে সাজানো এত সুন্দর ঘর ও জীবনে দেখেনি। হাঁ করে চারদিকে দেখছে অবাক চোখে। মিসেস ওলসনের অভ্যর্থনার জবাবে কোনো মতে বলতে পারল, গুড আফটারনুন মিসেস ওলসন। ইয়েস ম্যাম, নো ম্যাম। মেঝেতে পুরো কার্পেট, খালি পায়ের নিচে ভারী নরম ঠেকছে। দেওয়ালে আর সিলিংয়ে সরু কাঠের চিলতে, মাঝখানে সরু লম্বা খাঁজ রেখে পাশাপাশি লাগানো। টেবিল চেয়ারগুলো এত চমৎকার পালিশ করা যে নিজের চেহারা দেখা যায়। দেওয়ালে ঝুলছে বড় বড় রঙিন সব ছবি। যাও মেয়েরা, সানবনেট খুলে রেখে সোজা বেডরুমে চলে যাও, বললেন মিসেস ওলসন। বেডরুমে চমৎকার একটা কাঁচ লাগানো ড্রেসিং টেবিল রয়েছে, তারপর সুন্দর করে সাজানো রয়েছে কয়েকটা চীনামাটির পুতুল। সবাই এসে গিয়েছে দেখে খাবার পরিবেশনের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন মিসেস ওলসন। তারই ফাঁকে হাঁক ছাড়লেন, কই নেলি, ওদেরকে তোমার খেলনাগুলো দেখাও। হুম, মাথা নাড়ল নেলি, ওরা উইলির খেলনা নিয়ে খেলুক, আমার ভেলোসিপেড আমি কাউকে দেব না, চেঁচিয়ে উঠল উইলি। সেটা না দিলে কিন্তু তোমার নুহের নৌকা আর টিনের সোলজারগুলো তো দিতে পারো। আপত্তি করতে যাচ্ছিল উইলি, কিন্তু মিসেস ওলসন দাবড়ে দিতেই চুপ করল। অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখলো ওরা খেলনাগুলো, প্রশংসা করল। একটা জাম্পিং জ্যাক দুটো কাঠের চাপ দিতে লাফিয়ে ঝাঁপিয়ে সবাইকে খুব হাসালো। এবার দামি পোশাকের খসখসা আওয়াজ তুলে একটা চীনামাটির পুতুল কোলে নিয়ে ওদের মাঝে এসে দাঁড়ালো নেলি রাজকন্যার ভঙ্গিতে। বলল, আমার পুতুলটা দেখতে পারো। বোঝা গেল ওর পুতুল দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। সবাই তাকিয়ে থাকলো। সত্যি কি সুন্দর পুতুল! পুতুল যে এত সুন্দর হতে পারে কল্পনাও করেনি লরা কোনো দিন। বলে উঠল, কি আশ্চর্য সুন্দর! কি নাম রেখেছে নেলি? ও এটা, এ তো বহু পুরনো একটা পুতুল, এর আবার নাম কি? আমার মোমের পুতুলটা দেখলে বুঝবে পুতুল কাকে বলে। একটা ড্রয়ার টান দিয়ে খুলে হেলা ভরে ছুঁড়ে দিল চীনামাটির পুতুলটা। তারপর একটা লম্বা বাক্স বের করলো ড্রয়ার থেকে। বাক্সটা বিছানায় রেখে আস্তে করে তুলল ডালা। সবাই ঝুঁকে পড়ল দেখবে বলে। দম আটকে ফেলল সব কজন। মনে হচ্ছে জ্যান্ত একটা বাচ্চা শুয়ে রয়েছে বাক্সের ভিতর। বালিশে এলিয়ে রয়েছে ওর কোঁকড়া সোনালি চুলগুলো। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে রয়েছে, ভেতরে ঝকঝকে সাদা ছোট্ট দুটো দাঁত দেখা যাচ্ছে। চোখ দুটো বন্ধ, মনে হলো বাক্সের ভিতর ঘুমোচ্ছিল এতক্ষণ।
নেলি ওকে তুলে নিতেই চোখ মেলল পুতুলটা। বড় বড় নীল চোখ, মনে হলো হাসছে। হঠাৎ দুহাত সামনে বাড়িয়ে ডেকে উঠল, মাম্মা। পেটে চাপ দিলেই ডেকে ওঠে। বলল নেলি, এই দেখো। বলেই পুতুলটার পেটে জোরে একটা ঘুষি মারল। ডাক শোনা গেল, মাম্মা। নীল সিল্কের জামা ওটার গায়ে, পেটিকোটে সত্যিকার পেটিকোটের মতো লেসের কাজ করা। একটা বাচ্চাদের প্যান্টও রয়েছে পরনে, ইচ্ছে করলে খোলা যায়, পরিয়ে দেওয়া যায়। পায়ে রয়েছে সত্যিকার চামড়ার দুটো নীল ছোট্ট স্লিপার। ব্যাপার স্যাপার দেখে একেবারে হতভাগ হয়ে গেল লরা। এমন পুতুল স্পর্শ করার কথা ওর কল্পনাতেও আসেনি। নিজের অজান্তেই হাতটা সামনে বাড়িয়েছে নীল জামাটা শুয়ে দেখবে বলে। খবরদার, ছবে না ওকে, চিৎকার করে উঠল নেলি। আমার পুতুল থেকে হাত দুটো সামলে রাখো লরা অ্যাঙ্গলস। পুতুলটা টেনে নিয়ে ঝট করে পিছনে ফেলল নেলি। লরাকে আড়াল করে বাক্সে তুলে রাখছে ওটা। সবাই বোকা বনে গিয়েছে। চোখ মুখ দিয়ে গরম তাপ বেরোচ্ছে লরার। সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। বাক্সটা ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিল নেলি। তারপর নুহের নৌকার প্যাসেঞ্জার আর টিনের সৈন্য সামন্ত দেখল ওরা সবাই। কাঠে চেপে লাফ করালো জাম্পিং জ্যাককে। মিসেস ওলসন লরাকে জিজ্ঞেস করলেন, আর সবার সঙ্গে ও খেলছে না কেন? ও বলল, বসে থাকতেই ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে বই দেখো, বলে ওর কোলের উপর দুটো বই ফেললেন মিসেস ওলসন। বই দুটো উল্টে পাল্টে দেখতে দেখতে পার্টির কথা ভুলেই গেল। অনেকক্ষণ পরে খাবার টেবিলে যাওয়ার জন্য ডাক পড়ল। সবচেয়ে বড় কেকের টুকরোটা তুলে নিয়ে কামড় দিল নেলি। আর সবাই অপেক্ষা করল যতক্ষণ না মিসেস ওলসন প্লেট তুলে এগিয়ে দেয়। খাওয়া শেষ হতে উঠে দাঁড়ালো সবাই। মার শেখানো বুলি আওড়ালো লরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিসেস ওলসন, খুব ভালো লাগলো। চমৎকার সময় কাটলো আজ পার্টিতে। বাইরে বেরিয়েই লরার কানে কানে ক্রিস্টি বলল, ছোট লোকটার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারলে ভালো হতো। দাঁড়াও না, ফিসফিস করে বলল লরা। এই শোধ তুলবা আমি, দেখে নিও। তবে মেরিকে আবার বলে দিও না, তাহলে সব ভণ্ডুল করে দেবে। বাড়ি ফিরে পার্টির সব কথা বলল ওরা মাকে। মা সব শুনে বলল, পার্টিতে শুধু গেলেই হয় না, মানুষকে ডাকতেও হয়। ভাবছি সপ্তাহখানেক পর ওদের সবাইকে এখানে ডাকলে মন্দ হয় না। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের চতুর্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে ছিল তৃতীয় পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি গল্প অথবা ক্রাফটের ভিডিও আপলোড করা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।